আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে শর্ট ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে অনেক পেশেন্ট বা অনেকের জিজ্ঞাসার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে কিভাবে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। তো তাদের জন্যই আজকের আমাদের ইনস্ট্রাকশন বা গাইডলাইনটা তুলে ধরা। আসলে আমরা কি করি। তো তার আগে সে কথা বলার আগে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে অনেকগুলো ভিডিও করেছি। সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আমি সেই লিঙ্কগুলো তো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তবুও প্রারম্ভিকভাবে কিছু কথা বলি যে আমরা টাইপ 2 ডায়াবেটিস ট্রিটমেন্ট করি এবং ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে। তো সেই অ্যাপ্রোচটা নিয়ে আমি একটু পরে বলবো। তো এখানে আসলে কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ আমরা এখানে দেখলাম যে একটু প্যানক্রিয়াস, যেটা আমাদের এই পেটের স্টমাকের পিছনের দিকে, এই বাম পাশের দিকে থাকে প্যানক্রিয়াস এবং ডিউডেনামের কাছে থাকে। তো প্যানক্রিয়াস থেকে যখনই আমরা খাবারে গ্লুকোজ আমাদের শরীরে প্রবেশ করে খাবারের মাধ্যমে, তখন সেখান থেকে ইনসুলিন রিলিজ হয় প্যানক্রিয়াস থেকে। তো ইনসুলিনটা যায় এবং কোষের মধ্যে ইনসুলিন গ্লুকোজকে প্রবেশ করাতে সাহায্য করে। ইনসুলিন গ্লুকোজকে প্রবেশ করাতে সাহায্য করে। এখন যদি যেখানে ইনসুলিনটা কোষের যে অংশে বাইন্ড করে লাগে, সেটা হচ্ছে রিসেপ্টর। তো ইনসুলিন যদি রিসেপ্টরের সাথে লাগতে না পারে, তো সেটা ব্যাখ্যা দুই রকমের আছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাখ্যাটা, এটার আরেকটা ভিডিও আছে। যেহেতু আমি আজকের ভিডিওটা আমি এই বিষয়ে আলোচনা করছি না, আপনারা সেই ভিডিওটা দেখবেন। তো আমার সবার রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য, বিকজ সেই ভিডিওতে আপনি টোটাল ফর্মুলা, ইনসুলিন রেজিস্ট্যান্সের রিয়েল ফর্মুলা, রিয়েল কজ বা মানে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা আপনি পাবেন, এবং ওই ব্যাখ্যাটা বুঝতে পারলে আপনার ট্রিটমেন্ট গ্রহণ করাটা খুব সহজ হয়ে যাবে। তো যেটাই হোক, ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে না, অথবা করলেও সে গ্লুকোজকে আর প্রবেশ করাতে পারছে না। তো এটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ সেল ইনসুলিনকে আর রিসিভ করছে না, ইনসুলিনকে রেজিস্ট করছে, ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে কারণে ব্লাডে গ্লুকোজ বেশি থাকতেছে। তো যাই হোক, এখন আমরা আমাদের ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে আমরা কিভাবে টাইপ 2 ডায়াবেটিসকে চিকিৎসা করি। তো আমরা 3টা অ্যাপ্রোচ এখানে নেই। তো নাম্বার 1 অ্যাপ্রোচ, যেটা ইনভেরিয়েবলি সব ডায়াবেটিস রোগীদের জন্যই কমন, সেটা হচ্ছে ফুড হ্যাবিট অ্যান্ড ফুড প্যাটার্ন। হ্যাঁ, খাবারের অভ্যাস এবং খাবারের ধরন, এটা পরিবর্তন করতে হয়। ঠিক আছে। এবং দ্বিতীয় যে অংশটা আমরা ফলো করি সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ আমাদের জীবনাচরণের পরিবর্তন আমরা আনি। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ভিটামিন সাপ্লিমেন্ট অ্যান্ড হার্বস, যেটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমাদের ব্যবহার করতে হয়, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, বিভিন্ন জার্নালে এবং বিভিন্ন গবেষণায় প্রমাণিত। সেই ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট এবং হার্বসগুলো ব্যবহার করা হয়, এবং এটা টেম্পোরারি বেসিসে, নট লাইফ লং, টেম্পোরারি বেসিসে দেওয়া হয় টু মেক ইনসুলিন মোর সেন্সিটিভ টু দ্য সেল। ওকে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য এবং রেজিস্ট্যান্স কমানোর জন্য। তো এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে সংক্ষেপে জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি যে ফুড হ্যাবিট অ্যান্ড ফুড প্যাটার্নে আমাদের মেইনলি কী কাজ করা হয়। ফুড হ্যাবিট এবং ফুড প্যাটার্নে আমরা পেশেন্টের খাবারের ক্ষেত্রে, যেহেতু ইনসুলিন বেশি থাকার কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়, সো আমাদের মেইন টার্গেট থাকে ইনসুলিন কমানো ব্লাডে। ঠিক আছে, যেটা আমরা হোমা আয়ার টেস্টের মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডায়াগনোসিস করি এবং পরবর্তীতে সেই অনুযায়ী আমাদের খাবার ঠিক করি। সেক্ষেত্রে আমাদের খাবারের ইউজুয়ালি ধরন থাকে লো কার্ব। আমাদের খাবারের প্যাটার্নে থাকে লো কার্ব হাই ফ্যাট ডায়েট ফর সার্টেন টাইম। তারপরে আমরা এখানে হাই ফাইবার ডায়েট থাকে, মানে খুব বেশি ফাইবারযুক্ত খাবার এখানে আমরা দেই। তারপর আমরা কিছু খাবার অ্যাভয়েড করি, যেমন প্রসেস কার্বোহাইড্রেট, তারপর ভেজিটেবল অয়েল, তারপর হচ্ছে আমাদের এই খাবারগুলো, এবং হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, অর্থাৎ সস জাতীয় জিনিস যেখানে ফ্রুক্টোজ বেশি আছে, বিভিন্ন ফ্রুক্টোজ কন্টেনিং জুস, হ্যাঁ, সেগুলো আমরা অ্যাভয়েড করি। অর্থাৎ যেই খাবারগুলো খেলে আমাদের রক্তে ইনসুলিন বেশি আসবে সেটা আমরা অ্যাভয়েড করি। ঠিক আছে, এবং আমাদের এনার্জি সোর্সটা ফ্যাট বেস চলে যায়। তো সেইভাবে আমাদের ফুড হ্যাবিট এবং ফুড প্যাটার্ন চেঞ্জ করি। সেখানে আরও কিছু খাবারের বিষয়গুলো থাকে, যেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো সেকেন্ড যে অপশন, এখান থেকে এটার পরে আমরা চলে আসি লাইফস্টাইল চেঞ্জেসে। তো লাইফস্টাইল চেঞ্জেসে সাধারণত পেশেন্টদের ঘুমের প্যাটার্নটা ঠিক করা হয়, এবং তাদের লাইফে স্ট্রেস আছে কিনা সেটাকে অ্যাড্রেস করা হয়। যদি প্রপারলি আমরা অ্যাড্রেস করতে পারি যে লোকটার ঘুম ঠিক মতো হচ্ছে না, অথবা সে খুব স্ট্রেসে আছে, অ্যাংজাইটিতে আছে, তো সেই বিষয়টাকে কাউন্সেলিং বা অন্য কোনোভাবে যেভাবে হোক তার সেই বিষয়টাকে নর্মাল করা হয়। তো সেক্ষেত্রে
তার লাইফস্টাইল চেঞ্জেস, খাবার দাবার, এক্সারসাইজ, হ্যাঁ, মেডিটেশন, ইয়োগা, এই বিষয়গুলোকে তার পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। তো যার জন্য যেটা প্রযোজ্য সেটা অ্যাপ্লিকেবল করা হয়। তো লাইফস্টাইল চেঞ্জেস এবং এখানে সাথে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, অর্থাৎ রোজা রাখা বা উপবাস যেটি বলি। প্রতিদিন আমাদের 16 থেকে 18 ঘন্টা ফাস্টিংয়ে যেতে হয় এবং এটা গ্র্যাজুয়ালি বাড়ে। বিভিন্ন প্যাটার্নের ফাস্টিং আছে, তো এই প্যাটার্নে আমরা ফাস্টিংগুলো পেশেন্টকে অ্যাডভাইস করি। তো এইভাবে লাইফস্টাইল চেঞ্জেসগুলো অ্যাপ্লাই করা হয়। তারপর তৃতীয় যে বিষয়টা এখানে দেখা হয় সেটা হচ্ছে ভিটামিন, সাপ্লিমেন্ট অ্যান্ড হার্বস। এখানে কিছু ভিটামিন ব্যবহার করা হয় এবং কিছু মিনারেলস এখানে দেওয়া হয়, যেমন পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয়, ক্রোমিয়াম, ভিটামিন D3, ওমেগা-3, তারপর অ্যাপেল সিডার ভিনেগার, তারপর হচ্ছে আমাদের এই ধরনের সিনামন, হ্যাঁ, জিমনেমা সিলভেস্ট্রা হার্বস, তারপর হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম, তো কো এনজাইম কিউ। তো এই ধরনের পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। আলফা লাইপিক অ্যাসিড, যদি কমপ্লিকেশন থাকে ডায়াবেটিসের, সেগুলো আমরা দেখি। তো এইভাবে এই তিনটা যে সার্কেল করলাম, এই 3 সার্কেল, এই সার্কেলের মাধ্যমে আমরা পেশেন্টকে টোটাল ডায়াবেটিস পেশেন্ট ম্যানেজমেন্টে আমরা ভূমিকা রাখি। তবে প্রত্যেকটাই বিস্তারিত আলোচনা দাবি রাখে। তো এগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। তো এইটা হচ্ছে মেসেজ, আমাদের ফর্মুলা বা আমাদের ওয়ার্কআউট, আমাদের কিভাবে আমরা ডায়াবেটিস পেশেন্টকে ম্যানেজ করি। তো আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা সুন্দরভাবে পেশেন্টকে বোঝাতে পারি এবং বোঝানোর চেষ্টা করি, পেশেন্টরাও ফলো করেন এবং যদি ফলো করেন তাহলে আলহামদুলিল্লাহ এটা 1 থেকে 2 মাসের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রহণযোগ্য মাত্রায় কমে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টরা কনভেনশনাল মেডিসিন থেকে নিজেদেরকে বের করে আনতে পারেন এবং তারা উইদাউট মেডিসিন, অর্থাৎ ওষুধবিহীন তারা ডায়াবেটিস কন্ট্রোল করেন এবং লং টার্ম রিমিশনে চলে যান। তো এটা, এবং অনেকের ক্ষেত্রে এটা ফুল রিভার্সেবল হয়ে যায়, ডায়াবেটিস থেকে পরিপূর্ণ মুক্তি হয়ে যায়। তবে পরিপূর্ণ মুক্তি হতে সময় একটু বেশি লাগে, এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স একদিনে তৈরি হয়নি। তো এটা টোটাল জিনিসটা যেতেও সময় লাগবে। তবে তার লাইফস্টাইল চেঞ্জ এবং খাবার দাবার পরিবর্তন করলে সে সব সময়ের জন্য ভালো থাকতে পারবে। তো এটি হচ্ছে মেসেজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো জনস্বার্থে শেয়ার করবেন। আপনার এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত জনরা এই গুরুত্বপূর্ণ মেসেজটি জানতে পারবে এবং তারা ডায়াবেটিস ম্যানেজমেন্টে তাদের হেল্প হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।